স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে। আজ 2রা নভেম্বর 2025। আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট মর্নিং নিউজ শো। বিশ্বের সবচেয়ে বড় সংবাদপত্র এবং নিউজ পোর্টাল থেকে বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আজ সারাদিন শিরোনামে থাকবে। আজ এই শোতে আপনারা দেখবেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো পুরো খেলা ঘুরিয়ে দিয়েছেন। রাশিয়া, চীন এবং ইরানের কাছে অস্ত্রের জন্য সাহায্য চেয়েছেন, যা দেখে আমেরিকা হতবাক। ওদিকে রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের ব্রিজ ধ্বংস, ইউক্রেনের সাপ্লাই লাইন সম্পূর্ণ চুরমার। এদিকে ইউক্রেনের পাল্টা হামলা মস্কোর জ্বালানি পাইপলাইন উড়িয়ে দিয়ে রাশিয়ার স্নায়ুতন্ত্রে আঘাত এনেছে। আর গাজায় আবার বোমা বর্ষণ, যুদ্ধবিরতি এখন সংকটে, 5 জন ফিলিস্তিনি শহীদ। এছাড়াও গাজায় লুটপাটের নূতন ফাঁদ, নগদ টাকা তুললেই 40% পর্যন্ত লুট। যুদ্ধের কারণে সাধারণ মানুষের পকেট খালি, এবং ইরান জানালো তাদের পারমাণবিক উপাদান কোথায় আছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। তাহলে আসুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুরু করা যাক ভেনিজুয়েলার খবর দিয়ে। প্রিয় দর্শক, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো একটি নতুন ফ্রন্ট খুলে দিয়েছেন। আমেরিকার চাপের মুখে তিনি রাশিয়া, চীন এবং ইরানের কাছে সামরিক সাহায্য চেয়েছেন। সম্প্রতি আমেরিকার একটি গোয়েন্দা নথি ফাঁস হয়েছে, যেখানে ভেনিজুয়েলার রাজধানী থেকে মস্কো, বেইজিং এবং তেহরানকে পাঠানো গোপন চিঠির তথ্য প্রকাশ পেয়েছে। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের দুর্বল হয়ে পড়া প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে তার 3 বন্ধু দেশ অর্থাৎ রাশিয়া, চীন এবং ইরানের সাহায্য চেয়েছেন। ফাঁস হওয়া আমেরিকান নথি থেকে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রিপোর্টে বলা হয়েছে যে মাদুরো তার এই 3টি গুরুত্বপূর্ণ শরিক দেশের কাছে রাডার সিস্টেম, মিসাইল সাপোর্ট এবং যুদ্ধবিমান মেরামতের জন্য আবেদন করেছেন। রিপোর্ট অনুযায়ী রাশিয়াকে পাঠানো এই চিঠিতে মাদুরো ভ্লাদিমির পুতিনের কাছে অনুরোধ করেছেন ভেনিজুয়েলার এয়ার ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করার জন্য। বিশেষ করে এই চিঠিতে রাশিয়ান সুখোই SU-20 MK2 জেট বিমানের মেরামত, 8টি ইঞ্জিন এবং 5টি র্যাডার ওভারহোলিং এবং 14টি মিসাইল সেট সরবরাহের কথা উল্লেখ করা হয়েছে। দেখুন, এই খবরটি রাশিয়ার নিজস্ব সংবাদ সংস্থা RT তারাও প্রকাশ করেছে। অন্যদিকে চীনকে পাঠানো দ্বিতীয় চিঠিতে মাদুরো সামরিক সহযোগিতা আরও বাড়ানোর দাবি করেছেন এবং বলেছেন যে চীনের সংস্থাগুলো যেন দ্রুত র্যাডার ডিটেকশন সিস্টেম সরবরাহ করে, যাতে আমেরিকার চাপের মোকাবিলা করা যায়। পাশাপাশি এই আমেরিকান নথি থেকে জানা যায় যে ভেনিজুয়েলার পরিবহন মন্ত্রী রামন সেলেস্তিনো ইরানের কাছ থেকে সামরিক সরঞ্জাম এবং ড্রোনের একটি চালান ব্যবস্থা করেছেন এবং খুব শীঘ্রই তিনি ইরান সফরের পরিকল্পনা করছেন। তার মতে ভেনিজুয়েলার প্যাসিভ ডিটেকশন ইকুইপমেন্ট, GPS জ্যামার এবং 1000 কিলোমিটার পাল্লার ড্রোন প্রয়োজন। অর্থাৎ ভেনিজুয়েলা আমেরিকার সাথে পুরোপুরি মোকাবিলার মেজাজে রয়েছে। তারা যেমন আত্মরক্ষার জিনিসপত্র কিনছে, তেমনি আক্রমণের জন্যও প্রস্তুতি নিচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে মাদুরো রাশিয়ার কাছে একটি 3 বছরের আর্থিক পরিকল্পনা চেয়েছেন, যাতে ভেনিজুয়েলার রাশিয়ান সুখোই ফাইটার জেটগুলোকে আবারও কার্যকর করে তোলা যায়। অন্যদিকে আমেরিকা সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত ক্যারিবিয়ান অঞ্চলে কয়েক ডজন স্ট্রাইক করেছে। আমেরিকার দাবি তারা মাদক পাচারকারী নৌকাগুলোকে লক্ষ্যবস্তু করছে, কিন্তু এখনও পর্যন্ত তারা এর কোনো প্রমাণ দিতে পারেনি। মাদুরো এটিকে আমেরিকার যুদ্ধের একটি নতুন অজুহাত বলে অভিহিত করছেন এবং এই কারণেই তিনি ভেনিজুয়েলাকে সামরিকভাবে শক্তিশালী এবং যুদ্ধের জন্য প্রস্তুত করতে চীন, ইরান ও রাশিয়ার কাছে সামরিক সাহায্য চেয়েছেন। দর্শক, এবার খবর আসা যাক রাশিয়ার খবরে। রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের দানি পেত্রোস্কো অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতুকে নিশানা করে উড়িয়ে দিয়েছে। এই সেতুটি ইউক্রেনীয় সেনাবাহিনীর লজিস্টিক লাইনের একটি অপরিহার্য অংশ হিসাবে বিবেচিত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করে বলেছে যে
ভোবিচা নদীর উপর নির্মিত এই সেতুটি ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য অস্ত্র এবং গোলাবারুদ আনা নেওয়ার প্রধান রাস্তা ছিল। আমরা এটি উড়িয়ে দিয়েছি। ভিডিওতে একের পর এক বিস্ফোরণ দেখা যাচ্ছে এবং একটি শক্তিশালী বিস্ফোরণে সেতুর একটি অংশ ভেঙে পড়তে দেখা যায়। মস্কো অর্থাৎ রাশিয়া জানিয়েছে যে এই অভিযানের উদ্দেশ্য ছিল ইউক্রেনের সাপ্লাই চেন ভেঙে দেওয়া এবং তার পূর্বাঞ্চলীয় ফ্রন্টে চাপ বাড়ানো। তবে দর্শক, ইউক্রেনও কিন্তু রাশিয়ার বড় ধরনের ক্ষতি করার দাবি করছে। তারা রুশ সেনাবাহিনীকে জ্বালানি সরবরাহকারী একটি পাইপলাইন ধ্বংস করে দিয়েছে। ইউক্রেনের মিলিটারি ইন্টেলিজেন্স HUR দাবি করছে যে তারা মস্কো ওই অঞ্চলে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ জ্বালানি পাইপলাইনে হামলা চালিয়েছে। এই লাইনটি দিয়েই রুশ সেনাবাহিনীকে পেট্রোল, ডিজেল এবং জেট ফুয়েল সরবরাহ করা হতো। অর্থাৎ একে অপরের উপর পাল্টা আঘাত আনা চলছে। হামলাটি রাতে চালানো হয়। লক্ষ্যবস্তু ছিল রিং পাইপলাইন, যা 400 কিলোমিটার দীর্ঘ এবং রাশিয়ার জ্বালানি সরবরাহের প্রধান শিরা বা লাইফলাইন হিসাবে পরিচিত। এই লাইনটি মস্কোর শোধনাগার থেকে সরাসরি জ্বালানি সরবরাহ করে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা HUR তাদের মত অনুযায়ী 3টি প্রধান জ্বালানি পাইপলাইন একসঙ্গে উড়িয়ে দেওয়া হয়েছে। অ্যান্টি ড্রোন নেট এবং সশস্ত্র রক্ষী মোতায়েন থাকা সত্ত্বেও পাইপলাইনটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। ইউক্রেনের দাবি, এই রিং পাইপলাইন প্রতি বছর প্রায় 30 লক্ষ টন জেট ফুয়েল এবং লক্ষ লক্ষ টন ডিজেল ও পেট্রোল পরিবহন করত। আপাতত এই হামলা রাশিয়ার সামরিক সরবরাহ এবং মস্কোর অর্থনীতি দুটোর জন্যই একটি সরাসরি এবং বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। চলুন এবার গাজার খবরের দিকে নজর রাখা যাক। আজকের আপডেটটা একটু লম্বা, কারণ এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর মোটামুটি ওই মিলেমিশে আছে। দর্শক, গাজা ভূখণ্ডে ইসরায়েলের বোমাবর্ষণ আজ 5ম দিনেও জারি রয়েছে। এই হামলায় আজ অন্তত 5 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আমি যখন আপনাদের জন্য এই খবরটা তৈরি করছি, ঠিক সেই সময়েও জানা যাচ্ছে যে আমেরিকার মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল তা আবারও লঙ্ঘনের মুখে পড়েছে। এই যুদ্ধবিরতি আগেও বারবার ভাঙা হয়েছে, আপনারা সকলেই জানেন, সেসব প্রতিবেদন নিয়ে এসেছি, এখনও চলছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী গাজার সাধারণ মানুষের মনে আবারও সেই পুরনো ভয় ফিরে এসেছে যে ইসরায়েল হয়তো আবার পুরোদমে বোমাবর্ষণ শুরু করে দেবে। সেখানকার মানুষ জানাচ্ছেন যে তারা এখনও ঠিকমতো খাবার, জল এবং ওষুধ পাচ্ছেন, কিন্তু তার পরিমাণ অনেক কম এবং পরিস্থিতি অনেকটাই ভয়াবহ। গাজার আপাতকালীন কর্মীরা জানাচ্ছেন যে এই যুদ্ধবিরতির সময় তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তারা এটাও জানেন যে যে কোনো মুহূর্তে আবার আকাশ থেকে বোমা পড়া শুরু হয়ে যেতে পারে। অন্যদিকে হামাস রেড ক্রসের কাছে সাহায্য চেয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একটি বিবৃতিতে জানিয়েছে যে তারা ইসরায়েলকে কিছু অশনাক্ত দেহাবশেষের নমুনা দিতে চেয়েছিল। অর্থাৎ বন্দীদের কিছু হাড় বা দেহের সামান্য অংশ তারা দিতে প্রস্তুত ছিল, কিন্তু ইসরায়েল সেই নমুনা নিতে অস্বীকার করে এবং সম্পূর্ণ দেহ দাবি করে। আল কাসাম ব্রিগেড আরও বলেছে যে তাদের দল সমস্ত জায়গা থেকে বন্দীদের মৃতদেহ উদ্ধার করতে প্রস্তুত, কিন্তু তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং কর্মী লাগবে। এই বিবৃতিতে মধ্যস্থতাকারী এবং রেড ক্রস কমিটিকে অনুরোধ করা হয়েছে তারা যেন এই বিষয়ে সাহায্য করে, যাতে বন্দীদের খুঁজে বের করার এই অধ্যায়টি চিরতরে বন্ধ করা যায়। দর্শক, গাজা থেকে আরও একটি হৃদয় বিদারক খবর আসছে। সেখানে আর্থিক সংকট চরমে পৌঁছেছে। এখন লোভী ব্যবসায়ীরা এখন নগদ টাকা তোলার জন্য 40% পর্যন্ত কমিশন নিচ্ছে। সুতরাং ভাবুন একবার পরিস্থিতি। যুদ্ধের কারণে গাজার অর্থনীতি ভেঙে পড়েছে এবং এখন সেখানে নগদের ভীষণ অভাব দেখা দিয়েছে। সাধারণ মানুষ বলছেন যে তাদের কাছে যেটুকু টাকা আছে তা খরচ করার জন্যও লোভী মুনাফাখোরদের শর্ত মেনে চলতে হচ্ছে। অর্থাৎ গাজার মানুষকেই এখন গাজার কিছু লোক ঠকাচ্ছে। হতে পারে যে ব্যবসায়ীদের নিজেদেরই জিনিসপত্র বেশি দামে কিনতে হচ্ছে, কিন্তু টাকার উপর এত বেশি বিনিময় মূল্য কেন নেওয়া হচ্ছে?
রিপোর্ট অনুযায়ী 2023 সালের হামলার পর থেকেই ইসরায়েল গাজায় নগদ টাকা প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। এখন ব্যাংক খুললেও সেখানে না টাকা জমা দেওয়া যাচ্ছে না তোলা যাচ্ছে, ফলে মানুষ বাধ্য হয়ে কিছু ব্যবসায়ীর কাছে যাচ্ছেন, যারা তাদের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নগদ দিচ্ছেন, কিন্তু তার বিনিময়ে 20 থেকে 40% পর্যন্ত অতিরিক্ত টাকা কেটে নিচ্ছেন। অর্থাৎ যদি কারো $100 নগদ টাকার প্রয়োজন হয়, তাহলে তাকে নিজের অ্যাকাউন্ট থেকে $140 দিতে হচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত এই গাজায় বেঁচে থাকার জন্য এই দাম এখন চোকাতে হচ্ছে। যে ব্যাংকগুলো 2 বছরের ধ্বংসযজ্ঞে বাড়ি, স্কুল এবং সরকারি অফিসের সাথে ধ্বংস হয়ে গিয়েছিল, সেগুলো 16 অক্টোবর অর্থাৎ যুদ্ধবিরতির 6 দিন পর আবার খোলা হয়েছিল। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে মানুষ বলছে টাকা তো আছে কিন্তু হাতে নেই, আর প্রয়োজনগুলো হাতের বাইরে চলে যাচ্ছে। দর্শক, এবার ইরানের কথায় আসি। ইরান জানিয়েছে তাদের পারমাণবিক উপাদান কোথায় আছে, জানিয়ে সারা বিশ্ব জানতে আগ্রহী। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকাচি জানিয়েছেন যে আমাদের পারমাণবিক উপাদানগুলো সেই ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে আছে যেখানে ইসরায়েল ও আমেরিকা বোমা ফেলেছিল। ওগুলো কোথাও নিয়ে যাওয়া হয়নি, ওখানেই মজুত করা আছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, আমরা যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি এবং আমরা ইসরায়েলের কাছ থেকে যে কোনো ধরনের হামলার আশঙ্কা করি। আরাকাচি পরিষ্কারভাবে বলেন, ইসরায়েল যদি আমাদের উপরে হামলা করতে পারে তার একমাত্র কারণ হলো আমেরিকা তাকে সেই অনুমতি দিয়েছে এবং এখনও সাহায্য করে যাচ্ছে। তিনি আরও বলেন যে নেতানিয়াহু কোনো নেতা নন, বরং একজন যুদ্ধ অপরাধী, যিনি এই গোটা অঞ্চলের ধ্বংসের মূল কারণ। আরাকাচি এও বলেছেন যে ইরান তার মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আপোষ করবে না, কারণ কোনো বুদ্ধিমান দেশ নিজের প্রতিরক্ষা ব্যবস্থা স্বেচ্ছায় ভেঙে ফেলে না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও তিনি ঘোষণা করেছেন যে যে জিনিসটা যুদ্ধের মাধ্যমে হাসিল করা যায়নি সেটা আলোচনার টেবিলেও পাওয়া যাবে না এবং আমাদের এই কর্মসূচি চলতেই থাকবে। আমেরিকার সাথে সরাসরি আলোচনা নিয়ে তিনি বলেন যে তাদের কোনো আগ্রহ নেই এই আলোচনার, তবে প্রয়োজন হলে পরোক্ষ চ্যানেলের মাধ্যমে কথা বলা যেতে পারে যদি ওয়াশিংটন তাদের অযৌক্তিক শর্তগুলো সরিয়ে নেয়। সিরিয়া নিয়েও তিনি ইরানের অবস্থান স্পষ্ট করে বলেন যে সিরিয়ার নিরাপত্তা, স্বাধীনতা এবং সীমান্তের সুরক্ষার বিষয়ে ইরানের নীতি বদলাবে না। দর্শক, শেষ করার আগে গাজার আরেকটি বড় এবং উদ্বেগজনক খবরটা শুনুন, যার পরে আশঙ্কা করা হচ্ছে যে ইসরায়েল হয়তো গাজার উপর আবার বড় ধরনের হামলা চালাতে পারে। দেখুন, গতকাল বন্দীদের কিছু দেহাংশ গাজা থেকে ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়েছিল, কিন্তু ডিএনএ পরীক্ষার পর ইসরায়েল এখন দাবি করছে যে ওই দেহাংশগুলো তাদের বন্দীদের নয় বা কোনো ইসরায়েলি নাগরিকেরই নয়। আর এই ঘটনার পর এখন পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। আশঙ্কা করা হচ্ছে যে ইসরায়েল এই বিষয়টিকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসাবে ব্যবহার করে গাজার উপর আবার হামলা শুরু করে দিতে পারে। তো দর্শক, এই প্রতিবেদন আপাতত তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।